স্বাগত ৭১ জার্নালের সাথে আছে রাকিব হাসান। দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক এই আয়োজনে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে সেগুলো আমরা দেখি এবং সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে ওই খবরের সঙ্গে যারা যুক্ত থাকেন সেই মানুষদেরকে আমরা আমাদের আলোচনার টেবিলে সংযুক্ত করার চেষ্টা করি। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকেও সেগুলোর ব্যাখ্যা জানানোর চেষ্টা করেন এবং সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। জনাব সর্দার ফরিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি আগামী ১.৫ ঘন্টা মতো আমরা খুব চমৎকার আলোচনা করতে পারবো, কারণ অনেকগুলো বিষয় আমাদের সামনে আছে, ধরে ধরে যতটুকু আলাপ করা যায়। এবং বলে রাখি দর্শক, আমাদের এই আয়োজনে নানা পর্যায়ে ধাপে ধাপে যুক্ত হবেন আমাদের অতিথিরা এবং আমরা একে একে সেই বিশ্লেষণগুলো জানার চেষ্টা করবো। আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা রাশেদ খানকে দেখতে পাচ্ছি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, এবং আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আগেই জানিয়েছি, সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এত রাতেও সময় দিয়েছেন এবং আশা করি এই চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে একটু আলাপ করতে পারবো। আমি মূল আলাপে যাওয়ার আগে সর্দার ফরিদ, আপনার কাছে একটু জানতে চাই, আমরা আসলে জুলাই সনদে যখন স্বাক্ষর হলো আমরা দেখতে পেলাম যে ২৯টি দলের ভিতরে ২৫টি দলই সেখানে স্বাক্ষর করেছে। সবার সেদিন একটা অ্যান্টিসিপেশন ছিল, একটা বড় কিছু হতে যাচ্ছে, একটা ইতিহাস তৈরি হলো, নানা কিছু। এরপর যখন আমরা দেখতে পেলাম যে যখন সুপারিশ সহ উত্থাপন করা হলো, প্রেক্ষাপট ৩৬০ ডিগ্রি বদলে গেল। যারা ঐক্যমত্য কমিশনের বিরোধিতা করছিলেন, আস্থা রাখতে পারছিলেন না, কিছুই হচ্ছে না ইত্যাদি বলছিলেন, তারা হঠাৎ করে ঐক্যমত্য কমিশনের প্রতি এক ধরনের কনফিডেন্স পাচ্ছেন। আবার যারা এতদিন কনফিডেন্স ছিলেন তাদের মধ্যে সেই কনফিডেন্সটা এখন আর টের পাওয়া যাচ্ছে না, একেবারে বিশ্বাসঘাতকতা করেছেন এমন অভিযোগ উঠে আসছে। সাথে পিআর নিয়ে কথা ছিল, ইসলামিক দলগুলো ৮টা দল একসাথে হয়ে 5টা দাবি নিয়ে আসছে, পিআর তার মধ্যে অন্যতম। গণভোট হতেই হবে এবং সেটা নভেম্বরের মধ্যে হতেই হবে। আগামী ৩রা নভেম্বর একটা বড় প্রেস কনফারেন্সে তারা কর্মসূচির ঘোষণা দেবে এমন একটা কথা বলেছেন। এবং এর ফাঁকে মোটামুটিভাবে গণপরিষদ নিয়ে কথা তো এনসিপির পক্ষ থেকে আসছে। আমাদের হাতে সময় ২.৫ মাস, যদি আমরা নির্বাচনটাকে ধরে রাখি ফেব্রুয়ারিতে হবে। গ্রাউন্ড রিয়েলিটি কি দেখছেন? রাজনীতি এখন কতটা উত্তপ্ত হচ্ছে, কোন দিকে যাচ্ছে? আসলে রাজনীতির উত্তপ্ত হলে লাভ নেই, কারণ হলো সব দল নির্বাচন চায় এবং নির্বাচনে কোনো বিকল্প নেই। এখন যেগুলো হচ্ছে সেগুলো রাজনৈতিক লড়াই, আমরা যেটা বাগাড়ম্বর বলি, এটা হতেই হবে। কারণ রাজনৈতিক দলগুলো এটা করে থাকে তার দলীয় কর্মীদের ধরে রাখার জন্য, তার রাজনৈতিক পলিসি ধরে রাখার জন্য। কোনো রাজনৈতিক দল আত্মসমর্পণ করতে পারে না, সে পরাজয় মানতে চায় না, এটাই স্বাভাবিক। আমরা লক্ষ্য করেছি জামাত ইসলাম নিম্নকক্ষে পিআর চেয়েছে, আসলে কি চেয়েছে? আমার ব্যক্তিগত অভিমত হলো চায়নি। তারা উচ্চকক্ষে পিআরটার দাবিটাকে জোরালো করার জন্য নিম্নকক্ষে চেয়েছে। বিএনপি গণভোট চেয়েছে, আসলে কি চেয়েছিল? না, শুরুতে গণভোটের বিরোধিতা করেছে। এখন গণভোট কখন হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু গণভোটের ব্যাপারে আমরা মোটামুটি একটা রেজাল্ট জানি এবং বিএনপি নেতৃবৃন্দ আমার আপনার চেয়ে আরও ভালো জানে যে এটা গণভোটটা হবে এবং গণভোটটা হবে একসঙ্গে, জাতীয় নির্বাচন এবং গণভোট। এখন আপনি যে প্রশ্ন করেছেন যে জুলাই সনদে যে কথাগুলো উল্লেখ ছিল এখন পরবর্তী সময় বদলে গেল, আসলে বদলে যায়নি, নোট অফ ডিসেন্ট বদলে গেছে। নোট অফ ডিসেন্ট নিয়ে আসলে পৃথিবীতে কোথাও কোনো সনদ হয় না, এটা হয়তো জাতীয় ঐক্যমত কমিশন বুঝতে পেরেছে। আমি জানি না বিএনপি কেন বুঝতে পারে না। পৃথিবীর কোথাও কোনো সনদ নোট অফ ডিসেন্ট দিয়ে হয় না, এটা কোনো সনদের জায়গায় পড়ে না। আমরা বারবার বলেছিলাম নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো বাদ দিন, যেগুলো এক ঐক্যমতে সেগুলো রাখুন অন্তত, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো জাতীয় সনদ হয় না। কাজে নোট অফ ডিসেন্ট এখন নেই। এখন প্রশ্নটা হচ্ছে বিএনপি যেটা ব্যাঘাতে পড়েছে সেটা হলো তারা যা অনেকগুলো নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে এখন দেখা যাচ্ছে সেগুলো হা না বুটের মধ্যে পড়ে যাচ্ছে এবং বিএনপি ভালো করেই জানে যে এগুলো সব হা বুট পড়বে এবং সেখানে বিএনপির জন্য একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু বিএনপির অবস্থাটা এমন হয়েছে তারা ইচ্ছা করলে পিছুতে পারবে না, এই কারণে পারবে না, তাদের নির্বাচন চাই, নির্বাচন ছাড়া বিকল্প নেই। জামাত ইসলাম তারাও নির্বাচন চায়। অনেকে কিন্তু একটা প্রশ্ন উঠায় নির্বাচন হবে কি, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু আমাদের কাছে একই প্রশ্ন করে যে ভাই নির্বাচন কি আসলে হবে? হ্যাঁ হবে। কেন হবে? প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি থাকলেই কেবল নির্বাচন থামতে পারে, নতুবা থামবে না। কেন থামবে না? কারণ কারোই কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, জামাত কেউ হবে না, তারাও ক্ষতিগ্রস্ত হবে। কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন জামাত হয়তো আরও বেশি লাভবান না, কারণ প্রফেসর ইউনূস যদি ফেব্রুয়ারির পরে না থাকেন তাহলে সরকার কি দাঁড়াবে আমরা জানি না। এই জানিনার মধ্যে কেউ যেতে চাইবে না, এমনকি এনসিপিও জানে যে সরকার বদলে গেলে তারা সবচেয়ে বেশি বিপদে পড়বে। কি আসে না আসে, এই কারণে কিন্তু
এখানে এটা যে যা এখন চলছে সেটা লড়াই হবেই। হ্যাঁ, কারণ কেউ আমি পরাজয় আমি মানতে এই চায় না। অংশটা একটু নেই যে নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো জাতীয় সনদ হয়েছে এমন কোনো ইতিহাস নেই, তাই তো? হয় না। আমি এই ব্যাখ্যাটা একটু জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই, আপনার কাছ থেকে ছোট একটা মন্তব্য জেনে আমি একটা বিরতিতে যাব, তারপরে আরেকটু আলাপটা দীর্ঘ করব। সেটা হচ্ছে দুটো বিষয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ইস্যুটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি কথা বলবে। কোনো ধারণা দিতে পারেন কিনা যে সেরকম ডেট ফিক্সড হয়েছে কিনা, নির্দিষ্ট করা হয়েছে কিনা, একটা আইডিয়া দিতে পারেন কিনা? এবং যেটা আপনি শুনলেন যে নোট অফ ডিসেন্ট দিয়ে আসলে জাতীয় সনদ হয় না, এরকম একটা বাস্তবতা তো আছে, সেই জায়গা থেকে বিএনপির আপত্তিটা আসলে কেন এখানে? হবে এরকম ভাবেও কোনো জাতীয় সনদ হয় না। যে সমস্ত বিষয় আলোচনা হয়নি সেই সব বিষয় জুলাই জাতীয় সনদে ঢোকানো, এটাও কিন্তু পৃথিবীর ইতিহাসে নেই। তারপরে আপনার স্বয়ংক্রিয়ভাবে 270 দিনের মধ্যে না করলে আপনার অটোমেটিক্যালি বিল আকারে পাস হবে, এটাও আপনার পৃথিবীর ইতিহাসে নেই। তবে এটা ঠিক, নোট অফ ডিসেন্ট যেগুলো আমরা দিয়েছিলাম, বা শুধু আমরা একলা না, সমস্ত রাজনৈতিক দল দিয়েছিল, এবং এইখানে আলোচনা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সহ করে জাতীয় সনদে থাকবে। সেটা জুলাই জাতীয় সনদ যে গৃহীত হয়েছিল, যে স্বাক্ষর হয়েছিল, এই স্বাক্ষরে এই কথাগুলো ছিল। এই কথাগুলো ছিল নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি তো দেয়নি, আরো অনেক দল দিয়েছে। সব দলের কথাগুলো ছিল যে জুলাই জাতীয় সনদ এইভাবে স্বাক্ষরিত হবে, এবং নির্বাচনে যখন হবে তখন আমরা এগুলো প্রত্যেক দল যার যার ম্যানিফেস্টোতে দিবে। জনগণ যদি সেই দলকে ভোটে দেয় তখন সেই নোট অফ ডিসেন্ট গুলো কার্যকর হবে বা সেগুলো আলোচনা হবে। সেই নোট অফ ডিসেন্ট যদি আপনি কার্যকর করতে চান, আইনি আকারে প্রকাশ করতে চান, তাহলে পরে আরো একটা গণভোটের প্রয়োজন হবে। সুতরাং এখন আমি যেটা দেখলাম যে সরকার টোটালি জনগণের সাথে একটা প্রতারণামূলক 3 মাসের যে আলোচনাটা হলো, এটা আমার কাছে একদম প্রতারণা মনে হচ্ছে। কারণ প্রত্যেক রাজনৈতিক দল অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্কের পরে একটা সিদ্ধান্তে পৌঁছে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল, এবং বিএনপি সবাইকে অনুরোধ করেছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবার জন্য। অনেকে স্বাক্ষর করবে না, আবার শেষ পর্যন্ত ত্যাগ করেছিল। আমরা জুলাই জাতীয় সনদে সবাই স্বাক্ষর করেছিলাম, কিন্তু স্বাক্ষর যেটাই করেছিলাম সেটা তিনি প্রিন্ট না করে, তিনি প্রিন্ট ভার্সনে যে অনেক আমাদের যে নোট অফ ডিসেন্ট, শুধু আমাদের না সবার, সেটা বাদ দিল। তারপরে নতুন একটা কথা সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করলো, যেটা আমাদের আলোচনাই হয়নি, যেটা যেসব বিষয় নিয়ে এটা যুক্ত করলো। যেমন 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যদি আমরা এটা বাস্তবায়ন করতে না পারি, সেটাও আমাদের আলোচনায় ছিল না। তাহলে এটা কি জনগণের সাথে এক ধরনের প্রতারণা হলো না? আমি সেটাই বলতে চাচ্ছি। খুব স্পষ্ট কথা। আমি এই যে জনগণের সাথে প্রতারণা কি হলো না, যেগুলো আলোচনায় আসেনি সেগুলো কমিশন কেন সুপারিশের মধ্যে? আমি প্রশ্ন নিব, অবশ্যই নিব। একটা ছোট্ট বিরতি বা ফিরে এসে, কারণ 12টা বেজে যাচ্ছে, আমরা একটা শিরোনামও জানাবো দর্শকদেরকে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং এই বিরতির পরে ফিরে নিশ্চয়ই আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন 71 জনের আকিব হাসান আপনাদের সঙ্গে আছে, এবং বিরতির আগে আমরা কথা বলছিলাম বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলছিলেন যে আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি সেটা যদি সুপারিশ আকারে দেওয়া হয়, সেটাই বা কতটুকু আসলে প্রতারণা হবে না। আপনার কাছে এটাই একটু জানতে চাই সর্দার ফরিদ, সাথে আপনি কিছু হয়তো জানতে চাইছিলেন। ঠিক আছে, আমরা হেলাল ভাইয়ের কাছে জানি। আচ্ছা হেলাল ভাই, আপনি যে কথাটা বলেছেন সঠিক বলেছেন, যে ওইখানে অনেক জিনিসই ছিল না যেগুলো পরে যুক্ত করা হয়েছে। এখানে আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলো যে এই জুলাই সনদের চূড়ান্ত রূপ এবং বাস্তবায়নের পদ্ধতি না জেনে আপনারা সিগনেচার করলেন কেন? না না, আমরা তো যেখানে আপনি দেখেন, আমরা যেখানে জুলাই সনদের টোটাল একটা আলোচনা হলো, এবং আমরা সবাই সেটা যে জুলাই সনদ যে বইটা আমাদের কাছে দিয়েছে, সে এবং প্রথমে যে বইটা ছিল, যে পুস্তিকাটা ছিল, সেখানে যা যা ছিল, পরবর্তীতে যেটা সরকার দিল সেখানে বাদ দিল, কারোর সাথে আলোচনা না করে। তো এটাই তো প্রতারণা। আমরা সবাই মিলে যেটা আলোচনা করেছি সেটা আপনার জুলাই সনদে ছিল। আপনি যখন সেকেন্ড কপি দিলেন তখন সেটা বাদ দিয়ে দিলেন কারোর সাথে আলোচনা না করে। এটাই আমি বড় ধরনের প্রতারণা বলছি। আর একটা, আপনি বলছেন যে পৃথিবীর কোন ইতিহাসে নোট অফ ডিসেন্ট নিয়ে কোনো জুলাই সনদ হয় না। আপনি কি দেখেছেন যে পৃথিবীর ইতিহাসে যে আপনার গণভোট একটার বেশি বিষয় নিয়ে হয়? শুধুমাত্র সর্বশেষ ইতালিতে যে গণভোটটা হলো, দুটো বিষয় ছিল, ইমিগ্রেশন এবং শ্রমিকদের ভেঙে ওটা 4টা করছিল, মোট 5টা বিষয় ছিল। আর কখনো পৃথিবীর ইতিহাসে কি দেখেছেন যে গণভোট এতগুলো বিষয় সংযোজিত থাকে? সুতরাং ইতিহাস থেকে আলোচনা না করে বাস্তবতা কি ছিল আমাদের দেশে, বাস্তবতা যে গণভোটে কিন্তু আপনি যেটা প্রথম বলেছেন, আমরা কিন্তু রাজি ছিলাম না। এটা ছিল একটা অন্যায়, কিন্তু রাজনৈতিক দলগুলো
এবং বাস্তবতা বুঝে আমরা বলেছি ঠিক আছে, যেহেতু আস্থা এবং বিশ্বাসের একটা অভাব ছিল দলগুলোর মধ্যে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা, সেই আস্থা এবং বিশ্বাসকে প্রতিষ্ঠিত করবার জন্য জনগণের রায় নেওয়া হচ্ছে। আপনাকে একটা নির্দিষ্ট প্রশ্ন করি, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন হেলাল ভাই, সেটি হলো এখন যেটা হয়েছে সেটা কি আপনারা মানবেন নাকি মানবেন না? না, এখন যদি আপনি বলেন যে এই যে আপনার সংবিধান সংস্কার পরিষদ হবে, সেটা কেন মানতে হবে? এখন যদি আমাদের নোট অফ ডিসেন্টে যেগুলো ছিল, যে আমরা দেখুন আমাদের যে মূল নীতি সংবিধানের যে মহান শক্তি আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, এটা আপনি উঠে দিয়েছেন, এটা তো কোনোভাবেই আমরা মানবো না। আপনি আরো অনেকগুলো জিনিস রয়েছে যে আমাদের নোট অফ ডিসেন্ট সেটা উঠে দিয়েছেন, এগুলো আমরা মানবো কেন বলেন? এগুলো তো কোনো মানা সম্ভব না। সুতরাং আলোচনা যেখানে চলছে, হ্যাঁ, যারা আয়োজন ভাই আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি একটু ইফতেখার তারিক আপনার কাছে আসতে চাই। আমরা আসলে দেখতে পাচ্ছিলাম এবং গত পরশু দিনের খবরও আমরা দেখছিলাম যে 8টি ইসলামিক দল আপনারা বলছিলেন যে আগামী 3রা নভেম্বর হয়তো একটা প্রেস কনফারেন্স করে একটা কর্মসূচির ঘোষণা আপনারা দেবেন। পিআর ইলেকশনের দাবি এতদিন ধরে ছিল, এখন সাথে খুব শক্তভাবে আপনারা গণভোটে ইস্যুটা বলছেন সেটা নভেম্বরের মতোই হতে হবে এবং নভেম্বরের মধ্যে হওয়ার পর সেটার উপরে ভিত্তি করে নির্বাচনে সংসদে 270 দিনের মধ্যে পুরো বিষয়টাকে আসলে সমাধানের প্রক্রিয়ায় নিয়ে যাওয়া একটা কথা আমরা শুনতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তার আগে আপনারা এত হার্ড লাইনে আসলে কেন? মানে আস্থা রাখতে পাচ্ছেন না নাকি আলাদা কোনো চাপ সৃষ্টি বা রাজনৈতিক শোডাউন, কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। যারা আলোচনায় যুক্ত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে রাজনৈতিক দলগুলি 8টি রাজনৈতিক দল একত্রিত হয়ে যে সংবাদ সম্মেলন করেছে এবং সামনে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব, এটা আমাদের স্বাভাবিক কর্মসূচি। কারণ হচ্ছে আমরা আমাদের দাবিগুলি তো জানাবই, আমরা যা চাই সেটা আমরা জানাচ্ছি, জনগণকে জানাচ্ছি এবং সেই সঙ্গে যারা এখন সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছি এবং সেই যৌক্তিকতার পক্ষে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। অতএব এতে অস্পষ্টতার কিছুই নেই। আমরা আমাদের দাবিগুলিকে যৌক্তিক মনে করছি এবং সেই যৌক্তিকতার পক্ষে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি আমাদের যৌক্তিক দাবিগুলোকে গ্রহণ করার জন্য। সদয় ফরিদ, যদি আপনি কিছু যুক্ত করতে চান। না, এখন তারা রাজনৈতিক দলগুলো যে 8টি দাবি জানিয়েছে এটা জানাবে, কারণ রাজনৈতিক দলগুলো একটা ইস্যু ভিত্তিক একটা কর্মসূচির মধ্যে থাকতে চায়, আর সামনে নির্বাচন, তারা কর্মসূচি বিহীন থাকতে চায় না। এটা এক ধরনের বিষয়। আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলো সরকারকে চাপে রাখতে চায়, প্রতিপক্ষ দলকে চাপে রাখতে চায়, এটাই স্বাভাবিক, এটা রাজনৈতিক কৌশল। এখানে কতটুকু তারা আসলেই চায় আর কতটুকু আসলেই চায় না, সেটা যখন পরিণতি আসে তখন আমরা টের পাই। কিন্তু তারা আন্দোলনে থাকবে, কর্মসূচি থাকবে, তাদের কর্মীদের সংযুক্ত রাখবে এবং প্রতিপক্ষকে একটা চাপ দিতে চাইবে, এমনকি সরকারকে একটা চাপ দিতে চাই, এটাই স্বাভাবিক। আমার মনে হচ্ছে 8 দলের যে বিষয়টা লাস্ট মুহূর্তে যে সংশোধনীটা দেওয়া হয়েছে জুলাই সনদের, তারা এটাকে সমর্থন করছে। এটা থেকে যাতে সরকার না সরে যায়, আসলে মূলত এই কারণে তাদের এই কর্মসূচি, এটা বাইরে কিছু না। আমার যেটা ব্যক্তিগত তাদের সাথে আলাপ আলোচনা করে মনে হচ্ছে এটা সব হওয়াটাই স্বাভাবিক এবং প্রত্যেক রাজনৈতিক দল এটাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো নিয়ে মানে যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য আসছে, তাতে মানে সাধারণ মানুষ যারা আসলে মূল ফ্যাক্টর নির্বাচনে যারা ভোটটা দিবে, তারাই তো কনফিউজ হয়ে যাচ্ছেন। এটার সাথে আমি একমত, কারণ সাধারণ মানুষ ধারণা করতে চায় যে নির্বাচন হবে কি হবে না, এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয় এই ধরনের যখন লড়াইটা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু আমি শুরুতেই বলেছি সেটা হলো কারোর পক্ষে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ বেরিয়ে গেলেই তারা নিজেরা বিপদে পড়বে। নির্বাচনের বিকল্প নেই, কিভাবে সেটা পরের প্রশ্ন, নির্বাচন হতেই হবে। ঘুরে ফিরে আসলে 4-5টি খবরই আসলে আজকে সারাদিনে আলোচনায় ছিল এবং সেগুলো নিয়েই তো আমরা কথা বলছি। জনাব রাশেদ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেকক্ষণ ধরে আসলে আপনাকে অপেক্ষায় রেখেছিলাম। আমি আসলে আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে আপনার যে স্ট্যাটাস এবং একই সঙ্গে সাম্প্রতিক সময় যে কথাগুলো বলেছেন তার একটা ছোট্ট অংশ যদি একটু বলে শোনাই, যে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের পক্ষে একই দিনে ভোট, হ্যাঁ, জাতীয় নির্বাচনের আগে গণভোট না। এবং আপনি বলেছিলেন জামাত যা করতে পারে না সেটা এনসিপিকে দিয়ে করায়, এবং আপনি বলেছিলেন 1-11 অনিবার্য করার একটা চেষ্টা চলছে, একটা গভীর ষড়যন্ত্র চলছে, এরকম একটা মন্তব্য আপনি করেছেন। দুটো বিষয় আপনার কাছে জানতে চাই। প্রথমত, আপনার সংশয়টা এনসিপিকে নিয়ে নাকি জামাতে ইসলামীকে নিয়ে একটু বলবেন, এবং ষড়যন্ত্র চলছে, কি ধরনের ষড়যন্ত্র, কোন দিক থেকে এটা আসছে একটু বলবেন। সর্দার ফরিদ, আপনি যুক্ত করতে পারেন। জি জি জি, আমরা রাশেদ ভাইয়ের কথাটা শুনি। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমি যে প্রশ্নে অবতারণা করেছি
তার উত্তর ইতিমধ্যে জামাত দিয়ে দিয়েছে। জি এই যে এনসিপি স্বাক্ষর করলো না, এবং স্বাক্ষর না করার কারণে এনসিপি যেভাবে চাইলো ওইভাবে তারা একটি সুপারিশ সরকারের কাছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে। জি সব থেকে বেশি খুশিকে জামাত। এখন যে জামাত উইথ নোট অফ ডিসেন্ট আমাদের মতন স্বাক্ষর করে আসলো, অন্যান্য দলগুলো স্বাক্ষর করে আসলো, সেই জামাতের নেতা কর্মীরা এতটা খুশি কেন? এর কারণটা কি? অন্যান্য দলের জামাতের সাথে যারা যুগপৎ আন্দোলন করছে তারা এত খুশি কেন? আমি এই জন্যই বলছি যে জামাত যে কাজটি করতে পারে না সেটি এনসিপি কে করায়। দেখেন, এই যে গণ অভ্যুত্থানের পরে সব থেকে বেশি প্রশাসনিক সুযোগ সুবিধা নিয়োগ, ভিসি, ডিসি, এসপি, অন্যান্য জায়গায় সচিব, এই নিয়োগটা এনসিপির মাধ্যমে, অর্থাৎ তৎকালীন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তাদের মাধ্যমে জামাত এই কাজটি করিয়েছে। ইতিহাসের সব থেকে সেরা সময় উপভোগ করছে জামাত, এবং এর অসংখ্য প্রমাণ রয়েছে। আর জামাত মনে করছে যে এই কারণে এই সরকারের মেয়াদ যাতে শেষ না হয়, জামাত আরো বেশি বেশি নিয়োগ দিতে চাচ্ছে এবং তাদের অবস্থা তারা শক্তিশালী করতে চাচ্ছে। আপনি একটু অ্যানালাইসিস করেন, যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে, আমি যতটুকু জানি 80% জামাতের ভিসি নিয়োগ হয়েছে। এখানে এই আলাপটা এখান থেকে আরেকটু বাড়াতে পারলে খুশি হতাম, কিন্তু কয়েকটি বিষয় আসলে আপনার কাছে একটু জানতে চাই। প্রথমত, একটা বিষয় তো বারবার স্পষ্ট করা হচ্ছে যে গণভোট যদি জাতীয় নির্বাচনের একই দিনে হয় সেটা হয়তো অ্যাকসেপ্টেবল, কিন্তু আগে কোনোভাবেই সেটা কাম্য নয়। আজকে আমরা নির্বাচন বিশ্লেষকদের কথা শুনছিলাম, তারা বলছেন গণভোট নিয়ে যত বেশি কথা হবে জাতীয় নির্বাচনের উপর তার একটা প্রভাব পড়বে। আমি আসলে এই জায়গাটাতে আপনার অবস্থান জানতে চাই, আপনি নিজেও সেটা মনে করেন কিনা? আমাদের অবস্থান না, জাতীয় ঐক্যমত্য কমিশনের অবস্থান হলো একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট, এই ধরনের প্রস্তাবনা তারা আমাদের সামনে উত্থাপন করেছিল। এখন যদি প্রতারণা করে, আমি স্পষ্ট বলছি, হাসিনা 2018 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম, পরবর্তীতে প্রতারণা করে 24 সালে আবারও কোটা ফিরিয়ে আনে, এবং এই প্রতারণার ফলাফল কি হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগ এবং হাসিনা টের পেয়েছে। জুলাই সনদে আমাদেরকে স্বাক্ষর করিয়েছে, বৃষ্টিতে ভিজে আমরা স্বাক্ষর করেছি, আমাদেরকে বলা হয়েছে নোট অফ ডিসেন্ট সহ এইটা তারা সুপারিশ করবে, এবং তাদের উপর আমরা আস্থা বিশ্বাস রেখে স্বাক্ষর করেছি। এখন যদি আমাদের সাথে ভাওতাবাজি করে, এই যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা, ঐক্যমত্য কমিশনের কর্তাবাবুরা, নাহিদ ইসলাম বলেছে যে তারা আসলে সেফ এক্সিট খুঁজতেছে, আমরা তাদেরকে বলবো আমরা কিন্তু এদেরকে সেফ এক্সিট দিব না। যা করার ফখরুদ্দিন মঈনুদ্দিনের জন্য, তার পতনের জন্য যা করার হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমাদের সাথে প্রতারণা করে এবং এই ঐক্যমত্য কমিশন বলেন, উপদেষ্টারা বলেন, প্রতারণা করলে রাজপথে আন্দোলন হবে। ইতিমধ্যে তো জামাত ইসলাম সহ 8টি দল। রাশেদ খান, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। করেন। একটি হলো যে এখন যেটা জুলাই সনদ তৈরি করা হয়েছে এবং সংবিধান সংস্কার যে আদেশ জারির কথা বলা হয়েছে, সেটা যদি এই সরকার রেখে দেয় তাহলে আপনারা কি করবেন? এটা একটা প্রশ্ন। আর জুলাই সনদ না হলে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, তখন কি দাঁড়াবে? প্রয়োজনে আপনার এই জুলাই জাতীয় সনদ নিয়ে যদি অনৈক্য থাকে, তাহলে আগামীতে যারা নির্বাচিত হবে, প্রয়োজনে ওই সংসদ তারা দ্বৈত ভূমিকা পালন করবে, সেখানে নতুন ভাবে আলোচনা হবে। কিন্তু এর মানে এই নয় যে ঐক্যমত্য কমিশনের সদস্যরা বিদেশ থেকে উড়ে এসেছে। গণভোটের ব্যাপারে আপনার মন্তব্য কি? গণভোট আপনারা চান না? আমাকে শেষ করতে দেন, আমি তো হা না কথার উত্তর দিব না, আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তো এখন তারা যদি উড়ে এসে মনে করে যে তারাই ভালো বোঝে, আমরা দেশ চালাতে পারি না, তো আমার কথা হলো, এতদিন আপনারা দেশে থেকে কেন হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেন নাই? আমরা 2018 সালের সংস্কার আন্দোলন করেছি, জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের শিকার হয়েছি, যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন হয়েছে এই বাংলাদেশে থেকেছি। আমার নামে তো অসংখ্য মামলা হয়েছে, যখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমার নামে 3টা মামলার ওয়ারেন্ট ছিল। আমরা দেশ ছাড়ি নাই, আমরা দেশকে ভালোবাসি, দেশ কখনোই আমরা ছাড়বো না, হাসিনার মতন পালিয়ে যাব না। কিন্তু আজকে আপনারা যেভাবে আমাদের 25টি রাজনৈতিক দলের সাথে প্রতারণা করলেন, আজকে বিদেশে গিয়ে কি এই শিখে এসেছেন যে আমাদের সাথে প্রতারণা করবেন? এই অভিযোগগুলো জনাব রাশেদ খান খুব স্পষ্ট করে বিভিন্ন আয়োজনে, বিভিন্ন প্রোগ্রামে আপনারা বলেছেন। আপনি একটু সংক্ষেপে দ্রুত শেষ করবেন, তার আরেক কয়েকটা বিষয়টা জানতে পারবো। আমরা মনে করি, দেখেন, এখন যেহেতু গণভোট নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে, 25টি রাজনৈতিক দল তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, এবং জামাত বাদে
ঐক্যমত কমিশনের বৈঠকে প্রায় প্রতিটি রাজনৈতিক দল বলেছিল একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। সুতরাং জামাতের খপ্পরে পড়ে যদি আগে গণভোট করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমি বলবো যে গণভোট নির্বাচনের আগে হওয়ার কোনো সুযোগ নাই, গণভোট নির্বাচনের পরে হবে, স্পষ্ট কথা। ঠিক আছে, আমি আপনার বক্তব্যটা নিলাম, কিন্তু একটা বিষয় আসলে সাধারণ মানুষ ফেসবুক স্ক্রল করলে আমরা আমাদের প্রতিবেদনের নিচে কমেন্ট আকারে জানতে পারি। মানে এখানে আমরা যে তিনজনকে দেখতে পাচ্ছি তারা সবাই জুলাই আন্দোলনের মাঠে ছিলেন এবং তাদের কারণে আসলে এইরকম একটা পরিস্থিতিতে সবাই একসাথে একটা ছাদের নিচে বসে কোনো মতামত দেওয়ার সুযোগটা পাচ্ছেন। আমি এই জায়গা থেকে জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই। মানে আমরা আজকে যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি সেটা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। প্রথমত এখানে জনাব রাশেদ খান তার স্ট্যাটাসেও বলেছেন, বিভিন্ন আয়োজনেও বলেছেন যে জামাত যা করতে পারে না সেটা এনসিপিকে দিয়ে করায়। আমরা হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি গতকালকে বলছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে তলে তলে আসন ভাগাভাগি নিয়ে নানা আলোচনা চলছে। ওদিকে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি দল আসলে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। মানে কেউ কারোর উপরে আস্থা রাখতে পারছে না কেন যখন আপনারা একই সাথে মাঠে ছিলেন? কোথায় আসলে ফাটলটা ধরলো? এখন দেখেন, আপনি যদি বলেন যে আমরা রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে আস্থা রাখতে পারছি না, এই কথাটা কিন্তু আমি একেবারেই বিশ্বাস করি না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের ওই যে ফরিদ ভাই যেটা বলে যে পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল ডিসকোর্স এগুলো থাকে, বুঝছেন? রাজনীতিতে তার শক্তি, তারপরে রাজনীতিতে কিছু নীতি কৌশল, রাজনীতির মাঠ গরম করা, এগুলো পলিটিক্যাল পার্টির মধ্যে থাকে। কিন্তু বক্তব্য হলো যে যার কাছে আমরা ক্ষমতাটা দিলাম সবাই মিলে, ডক্টর ইউনূস সাহেবের কাছে, তিনি যেটা বলেছিলেন যে ঐতিহাসিক একটা নির্বাচন করব, এবং তার তরফ থেকে বলা হয়েছিল যে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন, কিছুক্ষণ আগেও আপনি বললেন। কিন্তু আবার আমি দেখলাম তিনি বললেন যে বড় কোনো একটা বাধা আসতে পারে নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য। এই যে দ্বিচারিতামূলক কথা। তারপরে বললো যে একবার বললো যে পুলিশের দরকার নেই, আমরা নিজেরাই নির্বাচন করতে পারবো। আবার বলছে পুলিশের কোনো প্রস্তুতি নেই। এই কথাগুলো কিন্তু আসলে আমাদের রাজনৈতিক দলকে বিভিন্নভাবে অনৈক্যের ভিতর নিয়ে যায়। যেমন আপনি আমাকে ফরিদ ভাই বলছিলেন যে আপনারা স্বাক্ষর করলেন কেন না পড়ে, আর আমরা পড়ে শুনে বুঝেই তো স্বাক্ষরটা করেছিলাম। আপনি আমাদের প্রিন্ট কপিতে আসলে উল্টে ফেললেন, তাহলে তো আপনি বুঝছেন যে অনৈক্যটা কে সৃষ্টি করছে। রাজনৈতিক দলগুলো তো কথা বলবেই। মূল আমি তো দেখছি এই সব বানরের পিঠা মতোই আপনার কাজ করছে, কাউকে কম দিচ্ছে, কাউকে বেশি দিচ্ছে, কাউকে বেশি দেওয়ার কথা বলে কম দিচ্ছে। বানরের পিঠাভাগের কাহিনী আপনারা সবাই পড়েছেন। আমি মনে করি যে বর্তমানে এই সরকারকে পেন্সিল মানসিকতায় হতে হবে, অর্থাৎ পেন্সিলে যেমন ইরেজার দিয়ে ভুলগুলো মুছে ফেলা যায়, ঠিক যে ভুলগুলো সরকার করছে, জনগণের সাথে যে প্রতারণাগুলো করছে, ভুলের যে প্রতারণা, সেইটাকে তাকে মুছে ফেলতে হবে এবং নতুন একটা শিক্ষা নিতে হবে যে তিনি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে তিনি মানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই অনৈক্য তৈরি করছে, আমি যেটা দেখলাম। যে সুতরাং আপনাকে দেখতে হবে যে গণভোটের ইস্যুটা আপনারা বললেন, দেখেন গণভোট যদি একই দিনে না হয়, তাহলে যদি আমরা আগে হয়, আপনি বাংলাদেশের ইকোনমিক কন্ডিশনটা দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল কন্ডিশনটা দেখেন। হেলাল ভাই আমি একটু বলি, আসলে গণভোট আসলে এখন আগে করার সুযোগও নেই, সময় কোথায়, তাই না? হ্যাঁ, আমি ফরিদের সাথে একমত, ঠিক বাস্তবতা প্রয়োগ করা। অতএব এই কথাগুলো যারা বলছে, এই যে নির্বাচন হবে, এই যে বিশেষ করে আমি তাহলে এই জায়গা থেকে একটু শাহ ইফতেখার তারিক আপনার কাছে আসতে চাই। প্রথমত নির্বাচনের যে সময়টা সেটা যদি আমরা ফেব্রুয়ারি ধরে রাখি এবং প্রেস সচিব যে ধারণাটা দিলেন 15 ফেব্রুয়ারির আগে, যদি সেটা মাথায় রাখি তাহলে গণভোট আয়োজনের সময়টা আপনি কোথায় দেখছেন? দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে আগে গণভোট তারপর সংসদ, এটা সাধারণত দুনিয়াতে কোথাও হয়নি। হ্যাঁ, মানে আর তৃতীয় বিষয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা কি আপনারা মানবেন? আপনার প্রশ্নগুলি উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলি। একটা সংবাদ শিরোনাম আপনি বলেছিলেন যে গণভোট নিয়ে বেশি কথা হলে সেটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। জি, এবং আমার মনে হয় যে আসলেই প্রভাব পড়ছে। এই যে জাতীয় ঐকমত্য কমিশন কেন হলো, আমরা যদি সরল ভাবে বোঝার চেষ্টা করি, আমরা টেবিলে অনেক মানে যুক্তি নির্ভর আলোচনা করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু মানুষ কিন্তু এত পেঁচগোছ বুঝে না, তারা সরল সহজভাবে কিছু জিনিস বুঝে। এবং দিন শেষে দেখা যায় সাধারণ মানুষ যা বুঝে সেটাই সঠিক ছিল। এখন দেখেন এই যে গণভোট নিয়ে এবং এই নিয়ে হঠাৎ করে যে উত্তেজনা তৈরি হয়েছে, গণমানুষের কাছে একটা বার্তা কিন্তু চলে গেছে। সেই বার্তাটা কি? সেই বার্তাটা হলো যে কেউ আসলে মানে সংস্কারটা নিশ্চিতভাবে হোক, এটা অনেকে হয়তো অনেকে চাচ্ছে, অনেকে চাচ্ছে না।
দেখুন, গণ অভ্যুত্থানের পর এই জাতীয় ঐকমত্য কমিশন, এই অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো আমরা কেন করেছিলাম? যে বারবার একই চক্রে আমরা ঘুরপাক খাচ্ছি দেশটা। বারবার একটি সরকার ক্ষমতায় যায়, সে একেবারে মানে স্বৈরাচারী আচরণ সে রপ্ত করে, এবং এক সরকারের থেকে আরেক সরকার আরো বেশি স্বৈরাচারী আচরণ রপ্ত করে, তারা নির্বাচনকে কলুষিত করে, দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে। এই জন্য অন্তত নির্বাচনের আগে কিছু সংস্কার আমাদের করা উচিত। এখন কিছু সংস্কার করতে যাওয়ার পর দেখা গেল যে কেউ কেউ এই সংস্কারগুলি করতে চাচ্ছেন না। এই বার্তাটা কিন্তু মানুষের কাছে চলে গেছে যে কে কোন সংস্কার করতে চাচ্ছে, কে কোন সংস্কার করতে চাচ্ছে না, এই বার্তাগুলো মানুষের কাছে গেছে। অতএব গণভোট নিয়ে যত আলোচনা হচ্ছে, মানুষ কিন্তু মানে তার চিন্তা চেতনাকে স্বচ্ছ করতে পারছে, এবং নির্বাচনে তার প্রভাব অবশ্যই পড়বে। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। আপনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জি, খুব সম্ভবত ব্যান্ডউইথের সমস্যা। আমি অপেক্ষা করি শাহিদ থেকে তারিখ আসার আগ পর্যন্ত। সর্দার ফরিদ, আপনার কাছে ছোট্ট একটা বিষয় একটু জানতে চাই। মানে আজকে গণতান্ত্রিক অধিকার কমিটি, মানে শুক্রবারের কথা বলছি, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ একটা কথা বলেছেন যে সরকারের উপর 3 দলের প্রভাব আছে এবং জামাতের কর্তৃত্বটা বেশি, তাদের আওয়াজটা বেশি। আপনি গণমাধ্যম কর্মী হিসেবে কি অবজারভেশন করছেন? এখন সমস্যা হলো কি, সবাই যখন কথা বলে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলে। আমাদের এখানে দুঃখজনক হলো বুদ্ধিজীবীরা যে পক্ষে আমরা চিনে ফেলি, উনি কোন পক্ষে কথা বলেন মুখ খোলার আগেই। আপনিও চিনেন, আমিও চিনি, সবাই চিনে। এটা হলো আমাদের দুর্ভাগ্য যে বুদ্ধিজীবীরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে সব কথা বলেন। আনু মোহাম্মদ কোন দল করেন আমরা জানি, উনি ওনার দৃষ্টিভঙ্গিতে কথা বলছেন। উনি জামাতের বিরুদ্ধে কথা বলবেন, এটা স্বাভাবিক। প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে কথা বলেন, এটা স্বাভাবিক। এখন প্রশ্নটা হলো আসলে এইগুলো একটা মজার ঘটনা বলি খুব সংক্ষিপ্তভাবে। আপনি লক্ষ্য করেছেন দীর্ঘ সময় প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা করেছে বিএনপি, এবং তারা বিকল্প ভাবার কথা বলেছে, এনে অনেক উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু আমরা গত 1.5 মাস ধরে দেখছি তারা প্রফেসর ইউনূসের প্রশংসা পঞ্চমুখ। তখন এনসিপি এবং জামাত প্রফেসর ইউনূসের সমালোচনা করছিল, বিশেষ করে এনসিপি কঠোর ভাষা আক্রমণ করছিল। আবার জুলাই সনদ যখন হলো তখনও দেখলাম আমরা বিএনপি খুব প্রশংসা করছে, জামাত আংশিক প্রশংসা করছে, আংশিক সমালোচনা করছে, আর এনসিপি আরও উপরে উঠে গেল সমালোচনার মাত্রাটা। কিন্তু যখন চূড়ান্ত সংবিধান সংস্কার অধ্যাদেশের বিষয়টা, আদেশের বিষয়টা যখন আসলো, তখন দেখলাম টোটাল বিষয়টা ঘুরে গেল। বিএনপি কঠোর ভাষার সমালোচনা করছে প্রফেসর ইউনূসের, এবং এনসিপি এবং জামাত ইতিবাচক মনোভাব পোষণ করছে। বিষয়টা এরকম, আমার যখন সুবিধা হবে তখন সব ঠিক, আমার যখন অসুবিধা হবে তখন বেঠিক। বিষয়টা এরকম নয়। এখন এখানে রাজনৈতিক দলগুলো, আমার যেটা পরামর্শ সেটা হলো যে তাদের প্রতি আহ্বান সেটা হলো আগে দেশটা দেখেন, তারপর দলটা দেখেন। কিন্তু সবাই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করছে, এটা হলো সবচেয়ে সমস্যাটা। দলীয় দৃষ্টিভঙ্গিতে চিন্তা না করলে, আপনি ধরুন যে জিনিসটা হয়েছে দেশের জন্য, কোন প্রফেসর ইউনূস যে বিষয়টা দাঁড় করিয়েছেন, এখন তারা দেশের জন্য কোনটা সংকট বলুন তো? কেউ বলতে পারবেন যে এটা দেশের জন্য সংকট? হ্যাঁ, আরও স্পষ্ট করে শুরুতেই বলা উচিত ছিল। এটার সাথে আমি হেলাল ভাই যে কথা বলেছেন একমত। টোটাল বিষয়টা আসলে আগে ভাগে ঠিক করে তাদের সামনে দিয়ে যে ভাই এখন সিগনেচার করেন, এখানে একটু লেকিং রয়েছে। আমি হেলাল ভাইয়ের সাথে একমত। কারণ হলো এটা ফ্রডুলেন্ট, এটা টোটালি ফ্রড করা ভাই। জি জি, এখানে একটা ব্যাপার রয়েছে। কারণ ওনারা বিশ্বাস করে সিগনেচার করে বদলাতে হয় না। ঠিক আছে, শুরু থেকেই বলুক, এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে, নতুবা কিন্তু এত ঝামেলা হতো না। কিন্তু বিষয়টা হলো, একটু জনাব আজিজ ভাই হেলাল আপনি শেষ করে নেন, তারপর আমরা আলাপ। আমি আরেকটু বলি, দেখেন আপনারা যে জুলাই সনদ যে নোট অফ ডিসেন্ট ছাড়া যদি গণভোটে যায়, তাই না, আপনার নির্বাচনের দিনই তো গণভোট হলো, তাহলে কি হবে দেখেন। আমরা আমাদের যে নোট অফ ডিসেন্ট, আমরা তো এটা নির্বাচন ইশতেহারে দিব। সুতরাং আমরা যদি জয়লাভ করি আল্লাহর রহমতে, তাহলে কি হবে, আমরা এই নোট অফ ডিসেন্ট গুলো আমরা আবার সংবিধানে সংযোজন করব, এবং তার জন্য আবার একটা গণভোট হবে, অর্থাৎ এটা আমরা করব। এছাড়াও আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব রয়েছে, সেটাও আমরা করব। জুলাই সনদে যে সমস্ত কথা আমরা ঐক্যমত, সেগুলো আমরা করব। সুতরাং সরকারের এই যে জুলাই সনদ যে এটা তখন একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে না? হেলাল ভাই, আপনাদের একটা সমস্যা বোধ আছে। হেলাল ভাই, আমি একটু শেয়ার করি আপনার সঙ্গে। হেলাল ভাই একটু শেয়ার করে আপনি আমাদের একটু ক্লিয়ার করতে পারবেন। সেটা হলো যে গণভোটে নোট অফ ডিসেন্ট এগুলো থাকছে না, সেখানে থাকবে টোটালটাই হ্যাঁ বা না। আপনাদের প্রবলেমটা হলো কি, আপনারা না এর পক্ষে বলতে পারবেন না, আবার হ্যাঁ বললে যে নোট অফ ডিসেন্ট সেগুলো থাকছে না। আর আপনি নিজে জানেন হেলাল ভাই, আপনার পড়াশোনাটা ভালো, আপনি জানেন যে গণভোট
এরা পার্লামেন্টের চেয়ে অনেক উপরে গণভোট পার্লামেন্টের উপরে, কারণ ওটা পার্লামেন্ট গণভোট চেঞ্জ করতে পারে না। জি বলুন প্লিজ। না দেখেন, আমি বলছি যে গণভোটে যদি আপনি যেটা নোট অফ ডিসেন্ট না থাকে, আমার তাহলে নির্বাচনী ইশতেহারটা কি হবে? আমার নির্বাচনী ইশতেহার তো আমার, এটাও তো ইম্পর্টেন্ট। আমি জনগণকে যেটা বলে ভোট নিব সেটা আমি বাস্তবায়ন করব। আমার যদি আপনার ম্যানিফেস্টো যদি আমি দিই যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস, এটা থাকবে, তাহলে আপনি পার্লামেন্টে আমি যদি এই বিলটা আনি, তাহলে কি আমাকে আপনি দোষ দিবেন? না, আপনি যোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই, পার্লামেন্ট যোগ করতে পারবে, কিন্তু গণভোটের ফলাফলকে ভিউ করা। এই গণভোট নিয়ে জনাব আজিজুল ভাই হেলাল, আমরা যদি ঠিক পিআর প্রক্রিয়া নিয়ে যদি কথা বলতে থাকি, মানে ঘন্টার পর ঘন্টা আমরা পার করতে পারবো। গণভোট নিয়েও ঠিক একই আলাপ। আমি যদি জাতীয় নির্বাচনের প্রসঙ্গে আসি, জনাব রাশেদ খান আপনি বলছিলেন যে 14 মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারে নাই, হাতে সময় আছে 4 মাস, এর মধ্যে 2টি নির্বাচন আয়োজনের ক্ষমতা সরকারের নেই। মানে এই স্টেটমেন্ট, এই উপলব্ধি কি মানে ব্যক্তি আপনার, নাকি আপনি আপনার সংগঠনের দর্শন থেকে কথাটা বললেন? সেই হিসেবে আসলে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে আপনার মধ্যে সংশয় আছে? জি, আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি যে আসলে হাতে 4 মাস না 3 মাস, 3 মাস বা 2.5 মাস আমরা যদি ধরে রাখি। জি, আমার হিসাবটা ভুল হয়েছিল। তো যাই হোক, যদি ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হয় তাহলে আমাদের হাতে আছে 3 মাস, এবং এই 3 মাস জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া যায়। যদিও সরকার 14 মাসে সে ধরনের পরিবেশ তৈরি করার ব্যাপারে উদ্যোগ নেয়নি, কারণ সরকারের অনেকের মনের মধ্যে শয়তানি আছে, এবং উপদেষ্টাদের মধ্যে কয়েকজন উপদেষ্টা সেই 1-11-র সাথে জড়িত ছিল, এবং সেই উপদেষ্টাদেরকে যারা বসিয়েছে তারাও কিন্তু 1-11-র সাথে জড়িত ছিল। রহমান ব্রাদার্স হিসেবে তারা রাজনৈতিক মহলে পরিচিত। আমার কাছে মনে হয় যে সর্দার ফরিদ ভাই তাদেরকে চিনেন, গোটা বাংলাদেশের মানুষ চিনেন, এমনকি আমার কাছে মনে হয় যে বিশ্বের অনেকে চিনেন। কারণ এই চক্রান্ত বা ষড়যন্ত্র করার জন্য তো আসলে বিশ্ববাসীর বা বিশ্ব নেতাদেরও এক ধরনের ইন্ধন লাগে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে কয়েকটা মানুষ উপদেষ্টা পরিষদে ঢুকে পড়েছে এবং ঐক্যমত কমিশনে ঢুকে পড়েছে, যারা পুরো গণ অভ্যুত্থানকে আজকে শেষ করার নিমিত্তে নিমজ্জিত হয়েছে। দেখেন, তারা চাচ্ছে যে আমরা শতভাগ ঐক্যমতে হই। তো আমরা শতভাগ ঐক্যমতে কিভাবে আসবো? তাহলে তো আমরা সবাই বিএনপি করতাম বা এনসিপি করতাম বা গণ অধিকার পরিষদ করতাম বা জামাত করতাম। আমরা তো ভিন্ন ভিন্ন দল করি। সুতরাং আমাদের দলীয় যে কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য, এজেন্ডা, যেটাই বলেন না কেন, আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ এটি থাকবে, এবং এইটার প্রতি আপনাকে আমাকে শ্রদ্ধা জানাতে হবে। আমি ঐক্যমত কমিশনের বৈঠকে গিয়ে আমার কাছে যে উপলব্ধি, সেটি হলো মোটামুটি আমরা 80% ঐক্যমতে আসতে পেরেছি। কিন্তু এখন সরকারের মধ্যে কোনো উপদেষ্টা আছে বা জামাত আছে, এখন জামাত মনে করছে যে শতভাগ ঐক্যমতে আসলে আমার লসে কি আর লাভই কি? জামাত তো বাংলাদেশের ইতিহাসে কখনো ক্ষমতায় ছিল না। দেখেন, জামাত এমন একটি দল, আমি তো গ্রামগঞ্জে যাই, এখনো পর্যন্ত কিন্তু জামাত মানে নৌকার ধারে কাছে যাইতে পারে নাই, এটা সত্য। এখনো পর্যন্ত আওয়ামী লীগের ভোট জামাতের থেকে অনেক বেশি। এখন জামাত তো ইতিহাসের একটি সেরা সময় ভোগ করতেছে। তারা মনে করছে যে এই সুযোগে যদি ক্ষমতায় যাওয়া যায়, এবং সেই ক্ষমতায় যাওয়ার জন্য এমন এমন প্রতিশ্রুতি দিচ্ছে। তাদের সেক্রেটারি জেনারেল বলল যে সার্টিফিকেট 1 হাতে পাবে। আচ্ছা রাশেদ খান, আমার একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, হেলাল ভাইকে আমি এই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করব। আমরা লক্ষ্য করছি যে জামাত কমিউনিকেশন একটা থিওরি আছে, এজেন্ডা সেটিং বলে। হ্যাঁ, জামাতকে এজেন্ডা সেটিং এর ফাঁদে আপনারা পা দিয়েছেন, যে সবসময় জামাতের বিরুদ্ধে কথা বলেন, জামাতের পক্ষে বলে, জামাতকে মিম তৈরি করা হয়, কিন্তু এতে কিন্তু জামাত লাভবান হচ্ছে। আপনারা কি করবেন সেই মেসেজটা দেন, ভোটারদের দেন। জামাত একটা এজেন্ডা সেটিং করছে, এটা কমিউনিকেশন সেটিং। রাশেদ খান, এটা কিন্তু খুব মারাত্মক সেটিং, যে তাকে নিয়ে আপনি আলোচনা করবেন, ভালো বলবেন, মন্দ বলবেন, খারাপ বলবেন, মিম তৈরি করবেন, রিল বানাবেন জামাতের বিরুদ্ধে। আমি এই প্রশ্নটা ছোট ছোট করে উত্তর দেব, কিন্তু মারাত্মক। আমার নিজ জেলা ঝিনাইদহতে আমি সেখানে গণসংযোগ করতে যাই, আমি সেখানে দেখি যে আওয়ামী লীগকে সব থেকে বেশি প্রটেকশন দিচ্ছে জামাত। এখন এই কথাকে আমি বলবো না, আমরা দেখি আপনারা 10 মিনিট বক্তৃতা করলে 8 মিনিট জামাতকে নিয়ে বলেন, জামাত লাভবান হচ্ছে বেহুদা। তাহলে তো আপনার কোনো প্রবলেম নাই, আপনি তো জামাত করেন না। আমার কথা হলো জামাত লাভবান হচ্ছে মাঝখান থেকে। আমি বিষয়টা আরেকটু স্পষ্ট করি, এজেন্ডা সেটিং এর সিস্টেম আছে কিন্তু রাশেদ খান। আমি গণমাধ্যম কর্মী তো, আর আমি গণমাধ্যমে পড়াশোনাটা আমি জিনিসটা জানি যে এজেন্ডা সেটিং কাকে বলে। খানা মাথা স্পষ্ট ধারণা আছে, না চাইলেও দেখো জামাত চলে আসে, লাভ হয় জামাতের।
একদম। আমি জনাব আজিজুল ভাই হেলাল ছোট করে আপনার মন্তব্যটা নিয়ে একটা আমি বিরতিতে ছোট যাব। করে বলি, এখানে জামাতের কথা বলা হচ্ছে এই কারণে যে আমাকে তো শেষ করতে আপনি দেননি ভাই, আমি তো শেষ করতে পারি না। হ্যাঁ, আমি আসবো, আবার আসবো রাশিদ খান, আমি আমি আসবো। এক জি মিনিট বলি। জি জামাত ইতিহাসে দেখেন বহুবার বাংলাদেশের সাথে প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। ৭১-এর কথা তো আমরা সবাই জানি, ইভেন ৯০-এর গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু 86-এর নির্বাচনে যে আমাদের জনগণের সাথে প্রতারণা করেছে। এবং আওয়ামী লীগকে ২৩ বছর পরে প্রথম ক্ষমতায় আনার জন্য 96-এও বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে একটা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায় আনার জন্য। এবং এবারও দেখবেন যে জামাত আপনার এমন এমন ন্যারেটিভ তৈরি করছে যেটা বাংলাদেশের স্বার্থের বাইরে। যেমন বললো যে আবার টেলিভিশনে এসে বলছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে, আবার আপনার কাছে একটু বলে রাখি, মানে আমার হাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রেস সচিবের যে স্টেটমেন্ট, সেটা নিয়ে। হ্যাঁ, তো আমি জনাব রাশেদ খানের বক্তব্যটা খুব সংক্ষেপে শুনে একটা বিরতিতে যাব এবং তারপর এসে শাহ ইফতেখার তারিক আপনার সাথে কথা বলবো। জি রাশেদ খান, সংক্ষেপে। দেখেন, আমি যেটি বলছিলাম এই কথা কেন বলছি, কারণ জামাত এখন বেশি সংস্কার চায়, মানে শতভাগ, কিন্তু তারা বুঝতেছে না এই শতভাগ সংস্কার করতে গিয়ে আজকে বিএনপির সাথে তাদের বিরোধ, আমাদের সাথে বা এনসিপির সাথে, আবার বা অন্য দলের সাথে, বা আমাদের সাথে তাদের বা তাদের সাথে আমাদের, যেটি হোক না কেন, এই যে অনৈক্য সৃষ্টি হয়েছে, এই অনৈক্যর কারণে কিন্তু আজকে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বাড়ছে, ১/১১ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে। তো এই বেশি সংস্কার করতে গিয়ে উপকারটা কার হচ্ছে? উপকারটা হচ্ছে আওয়ামী লীগের এবং ভারতের। বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হোক, এটি চাই একমাত্র ভারত এবং হাসিনা। আমাদের ভিতরে এই যে রুটি ভাগাভাগি নিয়ে কামড়া কামড়ি, এই কামড়া কামড়ি দেখে অনেকে ফেসবুকে গুজব ছড়াচ্ছে না যে হাসিনা মারা গেছে, হাসিনা আইসিইউতে। হাসিনা কিন্তু কলা খাচ্ছে আর খিলখিল করে হাসতেছে যে এইটাই তো চেয়েছিলাম, এইটাই তো চেয়েছিলাম। আপনার বক্তব্যটা আপনি স্পষ্ট করেছেন। আমার হাতে সময়টা একদমই কম এবং আমরা আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম জনাব শাহ ইফতেখার তারিক। বোধহয় লোডশেডিং হয়েছে, এই কারণে একটু গলদ হলো, এবং আমরা যখন ফিরে আসবো বিরতির পর তখন আসলে আপনার কাছেই জানার চেষ্টা করব, সাথে এটাও জানার চেষ্টা করব যে প্রেস সচিব আজকে যে বক্তব্যটা দিয়েছেন, বলেছেন জাতীয় নির্বাচন হবে 15 ফেব্রুয়ারির আগে এবং কোনো শক্তিই নেই সেটা বানচাল করার। এই কনফিডেন্সটা আসলে আপনার মধ্যেও আসছে কিনা, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আসছে কিনা, সেটা একটু জানার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে দর্শক আপনারা আছেন ৭১ জানালে, ফিরছে একটু পর। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন ৭১ জানালে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন, এবং সরাসরি শাহ ইফতেখার তারিক আপনার কাছে যেতে চাই। একেবারে সুনির্দিষ্টভাবে দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথমত, যে সময়টা আমরা এখন পার করছি, এই সময় থেকে 3 মাসেরও কম সময় জাতীয় নির্বাচন আমাদের হাতে, গণভোটের জন্য আসলেই যৌক্তিক সময়টা আছে কিনা, এবং আজকে প্রেস সচিব আবার স্পষ্ট করেছেন যে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যেই সিদ্ধান্ত তিনি নেন আপনারা সেটা মেনে নেবেন কি, যেহেতু আমরা সবাই তার উপর আস্থা রাখছি? জি, আপনি যে প্রশ্নটি করেছেন এর আগে একটি প্রশ্ন করেছিলেন যে 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন অবশ্যই হবে। আমরা তো ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, এবং নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য তা কল্যাণকর হবে না, এটা আমরা শুরু থেকেই বলে আসছি। কিন্তু হঠাৎ করে 15ই ফেব্রুয়ারি শব্দটা কেন আসলো? 15 ফেব্রুয়ারি শুনলে ইতিহাসের অনেক কিছু মনে পড়ে যায়। তো এটা কি সুনির্দিষ্ট কোনো কারণে? 15 ফেব্রুয়ারি আগে, শুধু 15 ফেব্রুয়ারি নয়, 15 ফেব্রুয়ারি আগে যে কোনো সময়। 15 ফেব্রুয়ারি কথাটাকে পিক করা, 15 ফেব্রুয়ারিটা পিক করা না, তখন রোজা চলে আসবে, ঝামেলা আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ জি বলুন। 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, এবং যেন তেন প্রকারের কোনো নির্বাচন নয়, এটা আমরা চাই। একটা জিনিস মনে রাখতে হবে, যারা সংস্কার করবেন না বা করতে চান না বা পাশ কাটিয়ে যেতে চান, দেশের প্রতিষ্ঠানগুলোকে, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে যদি স্বাধীনতা দেওয়া না হয়, যদি এইগুলোকে কুক্ষিগত করার মতো অতীতের মতো প্রয়াস চালানো হয়, তাহলে সে যেই হোক, আমি হই বা অন্য কেউ হোক, যে ক্ষমতায় যাক, সে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। কারণ হচ্ছে জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। স্বাধীনতার এত বছর পরে, 54 বছর পরে এসে এখনো বিশ্বের কাছে একটা দরিদ্র দেশ হিসাবে নিজেদের পরিচয় দিতে লজ্জা লাগে। যারা ইতিপূর্বে এই 54 বছর দেশটিকে শাসন করেছে, তারা জনগণের টাকা লুট করে তারা নিজেদেরকে এক একজন
জমিদার বানিয়েছে এবং বিদেশে টাকা পাচার করেছে, এটা আর জনগণ দেখতে চায় না। অতএব সংস্কার হতেই হবে, সংস্কার হতেই হবে, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলি নিয়েছে সেগুলো যদি কেউ না করে, জনগণ সেগুলো দেখছে, জনগণ এর জবাব অবশ্যই দেবে। সংস্কার কি মানে আমরা নির্বাচিত সরকারের হাতে কিছু ছাড়বো নাকি সব পুরোপুরি সংস্কার করে তারপর নির্বাচন দেবো? যদি সেটা হয় সেটা কি বাস্তবতা বলে? এই কথাগুলি তো অনেক আগেই আলোচনা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে তাহলে কেন বসলাম? শুরুতেই আমরা বলে দিতে পারতাম যে আমরা নির্বাচিত সরকার এসে সব সংস্কার করবে, তাহলে এতদিন এই নাটকের কি মানে ছিল? শুরুতে কোনটাই আমরা মানি না। দ্বিতীয় অংশে যাই যে গণভোটের সময়টা আছে কিনা এখন? নিশ্চয়ই সরকার যদি চায় অন্তত 1 মাসের মধ্যে গণভোট আয়োজন করা সম্ভব। আর যদি সরকার মনে করে যে এই 1 মাসের মধ্যে তারা আয়োজন করতে পারছে না, তো তার যৌক্তিক ব্যাখ্যা তারা জাতির সামনে উপস্থাপন করবে। তারিক সাহেব, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আসলে রাজনৈতিক যে আমরা বলি বাগাড়ম্বর শব্দটা বলি, একটা ইংরেজি শব্দ আছে, সেটা নাই বললাম। রাজনীতিতে অনেক জিনিস আলোচনা হয়, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আসলে জুলাই সনদের জন্য যে গণভোট, সেটি আসলে এত তাড়াতাড়ি সম্ভব নয়, একটি দিক। আরেকটা দিক আশঙ্কা রয়েছে, সেটি হলো আমরা যারা চাই যে সংস্কার হোক, তারা মনে করে সেখানে অংশগ্রহণ বেশি হোক। জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হলে কিন্তু ভোটার উপস্থিতিটা বেশি হবে, এটাই স্বাভাবিক। আর 1 মাসের মধ্যে গণভোট, আপনারা জানেন, আমরা ধরে নিচ্ছি 5 তারিখের মধ্যে, 5 তারিখের দিকে হয়তো তফসিল ঘোষণা করা হবে, ডিসেম্বর। এর মানে আসলে অল্প দিন, এই সময় আসলে গণভোট কি আদৌ সম্ভব? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে যেদিন জাতীয় নির্বাচন হবে এবং সেদিন গণভোট হলে সমস্যাটা কোথায়? এক্স্যাক্টলি, এই দুটো বিষয়। জি, একটু ছোট করে যেন আমি জানাচ্ছি, আমি আপনার মতামতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই বিষয়গুলিতে আলোচনা হয়েছে, আমরা কেন আগে চেয়েছি, কেন নির্বাচনের দিন হলে সমস্যা কোথায়, এই বিষয়গুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে। নির্বাচনের দিন গণভোটের আয়োজন হলে গণভোটের গুরুত্ব অনেক হ্রাস পাবে। আমরা মনে করি, কিন্তু আইনগত ভিত্তি কিন্তু ঠিকই পাবে, সমস্যা নেই। আইনগত ভিত্তি পাবে, কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ হবে না না হবে, এই বিষয়টা তো গুরুত্বপূর্ণ। আমরা কি হার পথে থাকবো না নার পথে থাকবো? আমরা কি জনগণ সিদ্ধান্ত নেবে হ্যাঁ বা না কোন জায়গায় দিবে? ক্যাম্পেইন করব, নির্বাচনের সংসদ নির্বাচনের ক্যাম্পেইন করব। দুইটা ক্যাম্পেইন একসাথে চলবে না, একটা গুরুত্বহীন হবে, একটা গুরুত্বপূর্ণ। ওইটা মোটামুটি সরকারই করবে, হ্যাঁ বা না ভোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কেবলমাত্র শেষ প্রশ্নের উত্তরটা শুনে, আমার হাতে অনেকগুলো বিষয় রয়েছে, একটু শেষ করে দেন। যে মানে প্রথমত এটা যে সময়টা যৌক্তিক মনে করেন কিনা, এবং আপনারা বললেন যে সেটা যৌক্তিক মনে করছেন, তাই তো? আর দ্বিতীয় বিষয়, চূড়ান্ত সিদ্ধান্ত, হ্যাঁ, আর চূড়ান্ত সিদ্ধান্ত বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নেবেন, আপনারা মানবেন তো যেই সিদ্ধান্তটা তিনি দেন? আমরা আশা করছি যে তারা জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এবং সংস্কারের কথা চিন্তা করে তারা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। দেখুন, আমরা এরকম বলবো না যে কয়েকদিন আগে আমাদের নেতার প্রতিচ্ছবি তার মধ্যে দেখতে পাই, কয়েকদিন পরে তিনি প্রতারক হয়ে যান, এইটা বলতে চাই না অন্তত। মানে এখনো কি মানে একটু যদি কিন্তু বাদ দিয়ে, যেহেতু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সবাই এক বাক্যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছেন, এখন উনি যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আপনারা কি সেটা মেনে নেবেন কিনা? আমরা আস্থা রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটা খুব চমৎকার, আমরা স্পষ্ট বুঝলাম। এখন প্রেস সচিবের যে বক্তব্যটা দিয়েছেন সেটার বিপরীতে রাজনৈতিক দলগুলোর আত্মবিশ্বাস কেমন সেটা একটু জানতে চাই। জনাব রাশেদ খান, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, কারণ আপনি এটা নিয়েই প্রশ্ন তুলেছিলেন যে 2টা নির্বাচন আয়োজনের ক্ষমতা সরকারের নেই, একটা ফিটনেস নেই, এরকম একটা মন্তব্য আপনি যেহেতু করেছেন, আপনি প্রেস সচিবের এই বক্তব্য যে কোনো শক্তি আসলে নির্বাচন ঠেকাতে পারবে না, জাতীয় নির্বাচন আগামী 15 ফেব্রুয়ারি আগে হবে, আপনি কি আত্মবিশ্বাস পাচ্ছেন? আপনি কি বিশ্বাস করেন সেটা সম্ভব? আজকে তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, আমাদের প্রেস সচিব আবার তিনি বলছেন যে দ্বিতীয় সপ্তাহে, মানে 15 ফেব্রুয়ারির আগে। তো যাই হোক না কেন, আমার কিছু মনে হয় যে নির্বাচন করার বিকল্প নাই। এখন নির্বাচন হবে, সেই নির্বাচনে কে অংশ নিবে আর কে নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু এদেশের জনগণ চাই নির্বাচন হোক। রিক্সা চালক, ভ্যান চালক, আমি তো সবার কাছে যাই, কথা বলি, তারা মনে করে যে তারা শুরুতে এক ধরনের ভুলের মধ্যে ছিল যে ইউনূস সাহেব এসেছেন বিদেশ থেকে, হ্যামিলনের বাসিওয়ালা, তিনি মনে হয় দেশকে কানাডা, সিঙ্গাপুর বানাবে। 14 মাসে কি বানিয়েছে, মোলা ঝুলিয়ে দিয়েছে। এবং এই কথা তো আমি বলছি না, ইসলামী আন্দোলনের আমির বলেছেন যে ইউনূস সাহেব মোলা ঝুলিয়ে দিয়েছে। ঠিক যেমনি ভাবে বিএনপির মহাসচিবের কথা তিনি বললেন, দেখেন আমরাও শুনেছি
যে মানে এই সরকার প্রতারণা করেছে, জামাতের পক্ষ থেকে যমুনা ঘেরাও করার কথা বলা হয়েছে। তো যার যখন ভালো লেগেছে প্রশংসা করেছে, যার যখন ভালো লাগে না এই সমালোচনা করেছে। এইটা তো রাজনীতি, এটা তো হবে। জি। কিন্তু আমার কথা হলো যে কোন দলের উপরে শতভাগ ডিপেন্ডেন্সি বা নির্ভরতা দরকার নেই। জনগণ কি চায়? জনগণ এই সরকারকে আর খুব বেশি দিন এটা তো আপনি আপনার আশাবাদ বললেন, খুব চমৎকার করে আপনি আপনার আশাবাদটা বললেন যে আপনি প্রত্যাশা করেন নির্বাচন হোক, কিন্তু সেই আত্মবিশ্বাস কি পাচ্ছেন? মানে এখন যে বক্তব্যগুলো আসছে সরকারের পক্ষ থেকে, কমিশনের যে তোড়জোড় চলছে। জি। দেখেন, নির্বাচন না করে তো উপায় নাই। মনে করেন যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হলো না, নেক্সট 1/11 হবে। 1/11 মাধ্যমে হাসিনা ফিরে আসবে। আর যদি হাসিনা ফিরে আসে, আগামীতে হাসিনা আবার ক্ষমতায় যাবে, কারণ 1/11 যে বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারি হবে তো আওয়ামী লীগ। সুতরাং জামাত যদি মনে করে আগামী নির্বাচনে অংশ নিব না, ওকে, তার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে। আপনি একটু আজিজুল বাড়ি হেলাল 30 সেকেন্ড। জামাত যদি মনে করে যে আমরা নির্বাচনে অংশ নিব না, এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে বা 1/11 ফিরে আসবে। জামাত কি বলেছে নির্বাচনে অংশ নিবে না? ফিরে আসে। জি, জামাত এরকম বলে না যে নির্বাচনে অংশ নিবে না। না, কথার কথা বলছি। কথার কথা বললেন। হ্যাঁ, রাশেদ খান আপনার বক্তব্য স্পষ্ট করেছেন। আমি স্পষ্ট করতে পারি না, আমাকে 10 সেকেন্ড সময় দেন। আচ্ছা, আপনি একটু দ্রুত শেষ করবেন। জি জি, সেটা দেখেন, জামাত যদি নির্বাচনে অংশ না নেয় বা 1/11 ফিরে আসে, বাংলাদেশে যদি রাজনৈতিক দলের তালিকা করেন, 1 নম্বরে ক্ষতিগ্রস্ত হবে জামাত। কারণ আওয়ামী লীগের দ্বারা অতীতেও কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। বিএনপি অবশ্যই হয়েছে, কিন্তু জামাতের শিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পেয়েছে নাম শুনলে কিন্তু গুম করেছে, খুন করেছে। সুতরাং জামাত সিদ্ধান্ত নিক যে তারা আসলে হাসিনা থেকে ফিরিয়ে আসবে নাকি নির্বাচনে অংশ নেবে। আমরা সামনের কোনো আয়োজনে নিশ্চয়ই জামাত ইসলামের পক্ষ থেকে একজনকে আমন্ত্রণ করব, তার কাছ থেকে আসলে আপনার এই বার্তাটা তাকে পৌঁছে দিব। যাই হোক, আমরা একটু আজিজুল ভাই হেলাল আপনার কাছে জানতে চাই, সর্দার ফরিদ আপনি বলবেন কিছু। জি হেলাল ভাই, আপনারা বারবার যে কথাটা বলেন সেটা হলো নির্বাচনের বিকল্প নেই, এবং আপনারাই সবচেয়ে সক্রিয়ভাবে সোচ্চারভাবে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন, এবং আপনারা অনেক আগে নির্বাচন চেয়েছিলেন, আবার নির্বাচনটা পিছিয়েছে, সেটা আপনারা না আমি বলি আপনারা পজিটিভলি মেনে নিয়েছেন। এর মানার অর্থটা হলো আপনারা আসলে নির্বাচনটা চান, যখন দ্রুত নির্বাচনটা চান। ঠিক আছে, একটা বিষয় আমাদের একটু বুঝিয়ে বলবেন, সেটি হলো আসলে প্রফেসর ইউনূস সরকারের শুধু সরকার নয়, আপনারাও কিন্তু আধা সরকার। কেউ কেউ বলে জামাতও আধা সরকার, এনসিপিও আধা সরকার, আপনারা কিন্তু সরকারের পার্ট। এবং আপনাদের নেতা তারেক রহমান একটা কথা বলতেন বারবার, যে এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। খুব ইতিবাচক কথা। আমার আপনার কাছে প্রশ্নটা হলো যেটা, সেটি হলো যে নির্বাচন পিছিয়ে যাওয়ার কি আদৌ কোনো সুযোগ আছে? আপনাকে সুযোগ আদৌ কাউকে দিবেন? না, ইম্পসিবল। 1 ঘন্টা যদি পিছায় যায় তাহলে তো বাংলাদেশের সবরেইনটি নষ্ট হয়ে গেল। এবং বাংলাদেশ তাহলে আপনার হেলাল ভাই আপনি জবাবটা দিয়েছেন, পরে আপনি একটু ডিটেইলস বলেন। আমি লাস্ট একটু বলে নিই। হেলাল ভাই আপনি বলছেন, আপনি বলবেন, আমি বলবো না বেশি। সেটি হলো, অনেকেই বলেন যে যেহেতু আপনারা সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং নির্বাচনে বিজয়ী হয়ে আপনারাই সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আপনাদের দায়ও কিন্তু বেশি। বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই একটা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আমরা 4বার দেশ পরিচালনা করেছি, আমাদের দায়টা সবচেয়ে বেশি। আমি তো এই জন্যই বলি যে আপনার বাংলাদেশের সার্বভৌমত্ব হারানো মানে বিএনপির আপনার বিপদ, অর্থাৎ বাংলাদেশেরই বিপদ। আমি বিএনপি বিপদ এবং বাংলাদেশের বিপদকে একই সঙ্গে দেখতে চাচ্ছি। সুতরাং 1 সেকেন্ডের জন্য যদি নির্বাচন পিছিয়ে যায়, বাংলাদেশ অচিরেই একটা ক্লায়েন্ট স্টেটে এবং সবরেন হারাবে। এখন একটা কথা বলতে চাচ্ছি যে এই যে ইফতেখার বারবার বলছে যে সংস্কার কেউ চায় না। সংস্কার চায় না বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই, এমন কোনো ব্যক্তি নেই, এবং সংস্কার হচ্ছে। সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আজকে আমরা এত কথা বলতে পারছি, এটাই তো বড় সংস্কার। সংস্কার চাই না এই কথা বললে ইতিহাসে আপনি আবার পিছনে চলে গেলেন। এখন একটু ফরিদ ভাইকে বলি, ফরিদ ভাই যে বললেন যে গণভোট পার্লামেন্টের উপরে একটা অবস্থান বললেন, আমি আপনার সাথে আমি আইনি এই ব্যাখ্যা যাব না। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে গণভোট আপনার হচ্ছে কেন? গণভোটটা হচ্ছে যে আমরা একে অপরকে বিশ্বাস করছি না যে জুলাই সনদটা বাস্তবায়ন করবে না। ওই যে 3 জোটের রূপরেখার কথা বলা হয়, আরো অনেক কথা বলা হয়, এই জন্য তো গণভোটটা হচ্ছে। এখন সেই গণভোটে অবশ্যই হা জয় যুক্ত হবে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। বাস্তবায়নের পদ্ধতি যদি আপনি অনিয়মতান্ত্রিক ভাবে করেন, অসাংবিধানিক ভাবে করেন, একটা নজিরবিহীন ভাবে করেন, তাহলে তো আপনার গণভোটের
গণভোটের যে রেজাল্ট রেজাল্ট হলো, হ্যাঁ বাস্তবায়ন হবে, বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তো তার গণভোট হচ্ছে না। আমি এই জায়গাটা আপনাকে স্মরণ করে দিচ্ছি, বাস্তবায়নের পদ্ধতিগুলো তো আমরা আসলে গণভোটে অনেক আলাপ করেছি জনাব আজিজুল বারী হেলাল, এবং আমার হাতে আসলে একদমই সময় নেই, কারণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা একেবারে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত। আমরা আসলে দ্রব্যমূল্য নিয়ে কথা বলবো, কিন্তু রাজনৈতিক আলাপ আপাতত এ পর্যন্ত। এবং খুব চমৎকার লাগলো যে আপনারা আপনাদের জায়গা থেকে যে বিষয়গুলো তুলে এনেছেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা যে সবাই করছেন, এই জায়গাটাতে আসলে সাধারণ মানুষের সাথে সবাই একমত। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং একই সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, এবং ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ৭১ জানুয়ারি আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই পর্যায়ে আমরা মূল আলাপে যাব। তবে তার আগে আগামীকাল সকালবেলা, অর্থাৎ আজকেই ধরেন পরদিন হয়ে গেছে, আগামীকাল সকালবেলা যে পত্রিকা হাতে পাবেন তার কি শিরোনাম আপনারা দেখতে পাবেন, তার একটা ছবি একটু দেখাতে চাই। কয়েকটা পত্রিকা, যেমন দৈনিক যুগান্তর প্রতি শনিবার যেরকম তারা একটা করে বিশেষ প্রতিবেদন তৈরি করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর্থিক ব্যবস্থাপনা নাজুক, চলতি ব্যয় মেটাতেও ঋণ, তীব্র আর্থিক সংকটে সরকার। আমরা নিশ্চয়ই আলোচনা করার সুযোগটা পাবো। ডেইলি অবজারভারের খবর আমরা দেখতে পাচ্ছি, এখানে মানে খোঁড়াখুড়ি, সড়কে খোঁড়াখুড়ি নিয়ে আজকেও আমাদের প্রতিবেদন গেছে, জনদুর্ভোগের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই সমন্বয়হীনতা নিয়ে আমরা এর আগেও অনেকবার কথা বলেছি, বিশেষ প্রতিবেদন আমরা সেটা দেখতে পাচ্ছি। সংবাদ প্রতিদিন বর্তমান সংকটে দেয় অন্তর্বর্তী সরকারের মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে আমরা কথা বলেছি। কাঠগড়া ঐক্যমত্য কমিশন, এখানে দেখা যাচ্ছে জুলাই সনদ দিয়ে ফের বিভাজন, বিভক্তিতে হতাশ সরকার এবং গণভোটের সময় নিয়ে দ্বন্দ্বে বিএনপি জামাত, এই বিষয়টাও সেখানে রয়েছে। পরের পত্রিকা ডেইলি টাইম, এখানে ইলেকশন নিয়েই মূলত একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে, পুরোটা আমরা দেখতে পাচ্ছি না, তবে ধারণা করা যাচ্ছে এখন পর্যন্ত আসলে কমিশন কি ধরনের ব্যবস্থাপনা নিয়েছে সেগুলো নিয়েই বর্ণনা, মানে নির্বাচন যেহেতু পুরো প্রক্রিয়াটা ঝুলে আছে, সেটা নিয়ে আসলে কোন প্রেক্ষাপট সেই বর্ণনাটা দেওয়া ডেইলি টাইমস আমরা দেখে নিলাম, আমরা মোটামুটিভাবে দেখে নিলাম। এবং এ পর্যায়ে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শীতের সবজি বাজারে আসতে থেকেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দাম কিছুটা কমেছে বটে, কিন্তু পাল্লা দিয়ে দাম বেড়েছে পেঁয়াজ এবং আটার। খুচরায় প্রতি কেজি আটায় 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে। খাল বিলের মাছসহ ইলিশ বিক্রি হচ্ছে বাড়তি দামে, এবং স্বস্তির কোনো খবর নেই মাংসর মুদি পণ্যেও। আমরা একটা প্রতিবেদন দিনভর দেখেছি, আমরা এটা নিয়েই আলাপ করতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষি অর্থনীতি বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকী, এবং শুরু থেকে আমার সঙ্গে তো আছেনই সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। আবার আমন্ত্রণ জানাচ্ছি রেজাউল করিম সিদ্দিকী আপনাকে। এবং আমরা আসলে যত সরকারের আমলেই যে সমস্ত বিষয় নিয়ে কথা বলি, দুটো জিনিসের কোনো পরিবর্তন আমরা দেখি না। প্রথমত সড়ক দুর্ঘটনা, দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্যের এই চিত্র। এখানে বারবার কিছু কমন ফ্যাক্টর আমাদের সামনে আসে। মধ্যস্বত্বভোগীদের নাম আমরা শুনি, এই চক্র কোনো আমলেও আমরা ভাঙতে পারিনি। আজকেও আমরা এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে এই কথাগুলো শুনতে পাচ্ছি। কৃত্রিম সংকটের কথাটা শুনি। আপনি আসলে এই কৃষি অর্থনীতি বিশ্লেষণ করেন, আপনার জায়গা থেকে একটু বলবেন কতটা কৃত্রিম দেখছেন, কতটা আসলেই ঘটছে যে সংকটের কথা আমরা শুনতে পাচ্ছি? জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনি যে কথাটি বলছিলেন যে আসলে কোনো আমলেই আমরা দেখতে পাই না যে বাজারের ক্ষেত্রে একটি ইতিবাচক একটা প্রভাব কোনো না কোনো জায়গায় আছে। আসল ব্যাপারটি হচ্ছে কি, যে আমরা যখন কৃষি পণ্য নিয়ে কথা বলি, তো কৃষি পণ্যটি কিন্তু সবসময় একরকম পর্যায়ে থাকে না। কারণ আপনি নিজেই বলেছেন যে আমাদের কোনো কোনো সময় শীতের সবজি আসে, কখনো কখনো গ্রীষ্মের সবজি আসে, কখনো কখনো বৃষ্টি বাদল বা অতিরিক্ত ঠান্ডা এই কারণে কিন্তু আমাদের উৎপাদনের উপর প্রভাব ফেলে। অতএব স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সবসময় একরকম চিত্র পাবো না, এবং এই ধরনের যে ফ্ল্যাকচুয়েশনটা, সেই ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু থাকবে, এটা কিন্তু বাস্তব। আর আপনি যেটা বলছেন যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলো নাকি বছরে একবার উৎপাদন হয়, যেমন ধরেন আপনি পেঁয়াজ বলেন বা অন্যান্য যে সমস্ত আইটেমগুলো বলেন, আপনি যদি গমের কথা বলেন বা আটার কথা বলেন, এগুলো কিন্তু আসলেই বছরে একবার উৎপাদন হয়। এবং এই সময়টা কিন্তু আমরা যদি বলি সেটা হচ্ছে এক একটা লিন পিরিয়ডের মতো, কারণ এই পিরিয়ডটাতে আসলে এই জিনিসগুলো আর বাজারে অ্যাভেলেবেল থাকে না, বরং গত বছরের উৎপাদনগুলোকে দিয়েই আমাদের এই সময় চালাতে হয়। এবং আমাদের এই সমস্ত ক্ষেত্রে আমাদের কিছুটা আমদানির উপরও নির্ভর করতে হয়। আমদানিটা আবার আপনারা জানেন যে অনেক সময় বৈদেশিক
বাণিজ্যের কারণে বা বৈদেশিক যে আমরা এলসি গুলো খোলার ক্ষেত্রে যে সংকট, সরকারের অনুমোদন, ব্যাংকের থেকে সহযোগিতা, এগুলো নিয়েও কিন্তু কিছু কিছু সমস্যা তৈরি হয়ে যায়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, 18 কোটি মানুষের একটি বিশাল বাজার, এবং এই বাজারে কখন কোনটার প্রয়োজন পড়বে, কোনটার প্রয়োজন পড়বে না, কখন আমাদের সত্যিকার অর্থেই বাজারের ক্ষেত্রে সরকারের একটা হস্তক্ষেপ করা দরকার, এটি কিন্তু আসলে আমার মনে হয় যে সরকারও ঠিক মতো নির্ধারণ করতে পারেন না, বা তারা হয়তো করেনও না। কারণ এখানে একটা বিষয় আমার কাছে মনে হয় যে এই ব্যবসার সাথে কিন্তু হয়তোবা অনেকেই যুক্ত হয়ে গেছেন, যারা প্রত্যেকেই একটা কৃত্রিম সংকটের অবস্থা তৈরি করে সেখান থেকে একদম। আমি এই বিষয়টা একটু আসতে যাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সেখানে নিয়ে এলেন। আমি একটু সর্দার ফরিদ আপনার কাছে বুঝতে চাই, আমরা তো একটা বড় অংশ জুড়ে নির্বাচন গণভোট নিয়ে আলাপ করছিলাম। সাধারণ মানুষ যারা খেটে খায় তারা সবসময় চিন্তা করেন যে রোজা আসলে, ঈদের সময় আসলে, এমনকি ভোট আসলেও জিনিসপত্রের দাম বেড়ে যায়। এখন আমরা যেই ভোট নিয়ে কথা বলছি তার প্রভাব কি এই বাজারেও পড়তে পারে? না, জিনিসপত্রের দাম বেড়ে যায় কমে যায় এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সেটি হলো আসলে আমি বাজারে যাই কিনা। আমি বাজারে যাই, আপনি জানেন কারণ বাজার হলো একটা পাইকারি বাজার। আপনি জানেন কি, কারণ বাজারে 5 ধরনের দাম আছে একই সবজির, হ্যাঁ, এটা ওই অল্পটুকু জায়গার মধ্যেই। জি, এটা একটা ব্যাপার। সেটি হলো আসলে সংকটটা হচ্ছে মধ্যস্বত্বভোগী রয়েছে। কারণ বাজারে যে জিনিসটা 30 টাকা আপনারা পাচ্ছেন, সেটি আপনার মহল্লায় যে হেঁটে যাওয়ার রাস্তায়, আপনার হাতিরপুল ধরুন, সেখানে সেটা 60 টাকা কেজি। কি বলছেন? কারণ তাই সে লাভটা চাচ্ছে, এই একটা সংকট তৈরি হয়েছে। এটা এক ধরনের সংকট। আরটা যেটা সিদ্দিক ভাই যেটা বলেন, সেটাও একটা এক এক সময় একটা মৌসুম থাকে। আপনি জানবেন যে যখন ঢাকাতে মূলা 20 টাকা কেজি হবে, সেখানে মফস্বলে হবে 2 টাকা কেজি। এই ধরনের একটা সংকট রয়েছে। কিন্তু যে সংকটটা আসলে আমরা মোকাবেলা করি সেটা হলো এই চাঁদাবাজি, মাঝখানে যে সংকটটা লাগে। দিনাজপুর থেকে একটা সবজির ট্রাক ঢাকা পৌঁছতে যদি 6,000 টাকা কম লাগে, এর মানে সবজির দাম 6,000 টাকা কমে যাবে। আমরা সেটা ফেরাতে পারছি কিনা। এবং শুরুতে এই সরকার আসার পরে শুরুতে এটা কঠোরভাবে করা হয়েছিল বিধায় আপনি লক্ষ্য করেছেন সবজির দাম কিন্তু কমে গিয়েছিল। এমনকি রোজার মধ্যে সবজির দাম বাড়েনি, যেটা অভাবনীয় ঘটনা। কিন্তু এই যে মাঝখানে যে চাঁদাবাজিটা হয়, এখন আমরা জানি সেখানে কিছু রাজনৈতিক দল ঢুকে পড়েছে, পুলিশ কোনোভাবেই ছিল না, তারা ঢুকে পড়েছে, যার কারণে দামটা সংকট তৈরি হয়েছে। আরেকটা সিদ্দিক ভাই কথা বলেছেন, সেখানে ডলারের দাম ওঠানামা করে, কিছু ব্যাপার থাকে। এখানে পেঁয়াজের দাম এক ধরনের ওঠানামা করে, কিন্তু সেটা যদি অসহনীয় হয়ে যায় তাহলে আমরা সেই প্রশ্ন উঠাতে পারবো। আর একটা পিকুলিয়ারিটি রয়েছে, বিজনেসম্যান একটা উছিলা খুঁজে। আপনি লক্ষ্য করেছেন কিছুদিন আগে হঠাৎ করে মরিচের দাম বেড়ে গেল অনেক, কেন? বৃষ্টি। এখন আমরা ধরে নিই যে বৃষ্টি হলে মরিচের দাম বাড়বে, কি একটা অদ্ভুত একটা ব্যাপার। ওই ধরনের সংকটটা তৈরি হয়েছে। আসলে মূল কথাটা হলো আমাদের দেশের রাজনৈতিক নেতারা বা সরকার, অতীতে যে সরকার ছিল সে এক ধরনের সরকার, জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার যে পর্যন্ত না আসবে, আমরা যতই টেলিভিশন টক শোতে পত্রিকায় যত রিপোর্ট করি, আর কোনো মানে চেঞ্জ করা যাবে না আমাদের। আমরা যদি মানুষের এখানে আমরা লাস্ট একটা কথা বলে দিই, সেটা হলো কি, আপনি লক্ষ্য করবেন যে দেশে ভোটাধিকার যত বেশি সে দেশ তত বেশি উন্নত। একদম। ভোটাধিকার যদি প্রয়োগ করা যায়, দাম টাম সবকিছু নিয়ন্ত্রণ আনতে পারবে। ভোটাধিকার মানে তো আলাদা একটা শক্ত জবাবদিহিতার জায়গাটা। সংকট হলো এই বাজারে কোন জিনিসের দাম বাড়লো কমলো, কে বাড়ালো কে কমালো, কোনো জবাবদিহিতা নেই। আমি আসলে একেবারে আলোচনার একেবারে শেষ পর্যায়ে রেজাউল করিম সিদ্দিক আপনি শুনলেন সর্দার ফরিদের কথা, এবং যে কটা পয়েন্ট তিনি বললেন, আমি বলতে পারি যে 10-12 বছর বা তারও বেশি সময় ধরে আমরা আসলে ঘুরে ফিরে এই কথাগুলো শুনতে পাচ্ছি। সমাধানটা আসলে কি, আমরা কোথা থেকে করবো? আমাদের হাতে কোনো পরিসংখ্যানও নাই। কি বলবেন? না, মানে সমাধান নাই এটা বললে ভুল হবে। সমাধান যদি অন্য দেশ করতে পারে, আমরা করতে পারবো না। আসল কথাটা হচ্ছে কি, আমার আন্তরিকতাটি আছে কিনা। আমি যে কথাটি মাঝখানে বলতে গিয়েছিলাম যে দেখেন, আমাদের দেশে ব্যবসায়ীরা হয়ে যায় রাজনীতিবিদ, এবং তারা যখন রাজনীতিবিদ হয়ে যায় তখন তারা এমন পলিসি গ্রহণ করেন যাতে তার ব্যবসা সুবিধা হয়। এবং আমাদের দেশে এখন আমলাতন্ত্রের কথা বলেন বা অন্যান্য সিস্টেমের কথা বলেন, তারাও কিন্তু ব্যবসার মধ্যেই ঢুকে যান। আমি এ কথাটাই বলছি যে আন্তরিকতা থাকতে হবে। আমি চাই যে দামটা কমাতে হবে, এবং সেইটা যদি আমি কমাতে, আমার এই আন্তরিকতাটাকে যদি আমি প্রদর্শন করতে চাই, তাহলে এই যে দেখেন যে বিভিন্ন রকমের স্টেক হোল্ডার 8-10 হাত ঘুরে একটি পণ্য আমার বাজারে আসছে, এখান থেকে 2-3 হাত 4 হাত যে কমানো যায় না,
তা কিন্তু না। আরেকটি কথা যেটা আমরা অবশ্য ভুলে যাই, যে যখন নাকি আমাদের এই গ্রামগঞ্জ থেকে যখন নাকি আমাদের ভেজিটেবল ঢাকা শহরে আসে, আমাদের পোস্ট হারভেস্ট লস কিন্তু প্রচন্ড। আমরা 10% থেকে 35% পর্যন্ত লস হয়ে যায়, কারণ আমরা ঠিক মতো হ্যান্ডেলিং করতে পারি না এবং আমরা ঠিক মতো গ্রেডিং সর্টিং করতে পারি না। আমাদের এই সমস্ত মার্কেটিং নলেজের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ঘাটতি আছে, এবং এই যে লসটা হয় পোস্ট হারভেস্ট লস, এটার দামটা কিন্তু আসলেই আমার কাস্টমারের উপর এসে বর্তায়। তাহলে দেখা যাচ্ছে যে আমার আসলে এ পর্যন্ত কৃষি ক্ষেত্রে যত ধরনের গবেষণা হয়েছে তার মধ্যে সবচাইতে কম গবেষণা হয়েছে মার্কেট সিস্টেমের উপরে, এবং সবচাইতে কম গবেষণা হয়েছে পোস্ট হারভেস্ট লসের ক্ষেত্রে। আমরা যদি এই জায়গাটিকে একটু নজর দেই যে কিভাবে আমরা হ্যান্ডলিং করব, কিভাবে আমরা খরচ কমাবো, এবং মাছের চাঁদাবাজিটা আমরা কিভাবে আমরা রিডিউস করব, এবং কিভাবে আমরা মধ্যস্বত্বভোগীকে, আমি তো বাদ দিতে পারবো না, কিন্তু এটাকে একটা দুইটা লেয়ার যদি আমি কমিয়ে আনতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আরেকটু কম দামে, আরেকটু সহনীয় দামে আমি মানুষকে পণ্য দিতে পারবো, পণ্যগুলো আমরা আসলে তুলে দিতে পারবো। ভালো দামে, সবশেষ ভালো দাম দিতে পারবো। হ্যাঁ, সবশেষ সর্দার ফরিদ কিছু যুক্ত করবেন কিনা? আমি একটা লাইন যুক্ত করবো, সেটি হলো রাজনীতিবিদরা যদি ব্যবসায়ী হয়ে না ওঠেন, আর ব্যবসায়ীরা যদি রাজনীতিবিদ না হয়ে ওঠেন, তাহলে আসলে সব সমস্যার সমাধান হয়। সিদ্দিক ভাই একটা কথা বলছিলেন যে ব্যবসায়ীরা রাজনীতিক হয়ে ওঠে। আমরা জানি গত 15 বছরে 60-এরও বেশি ব্যবসায়ী, 60% বেশি ব্যবসায়ী রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন। এখন আমি রাজনীতিবিদ মানে পলিসি মেকার, আমি ব্যবসায়ী, তাহলে আমার সুবিধা মতো পলিসি মেক করবো, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আসলে আপনি শেষ যে কথাটা বললেন, এটা নিঃসন্দেহে সবচেয়ে মূল্যবান কথা, যে রাজনীতিবিদরা যেন ব্যবসায়ী না হয়ে ওঠেন এবং ব্যবসায়ীরা যেন রাজনীতির মধ্যে না ঢোকেন। তাহলে অন্তত জনগণ মোটামুটি হবে তাদের পছন্দের সুফলটাও পাবে এবং প্রার্থীও বেছে নিতে পারবে। অনেক ধন্যবাদ আর দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল আজকের 71 জার্নালে, এবং নিশ্চয়ই আগামীকাল আরও বিষয় নিয়ে কথা হবে। নতুন অতিথি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপনারাও। থাকুন 71-এর সাথে।